জাবিয়ানের শরীরে স্পর্শ পায় না। ঘুমটা হালকা হয়ে যায় কিন্তু পুরোপুরি ছাড়ে না। চোখ বন্ধ রেখে জায়গাটা হাতড়াতে থাকে, কিন্তু না, জাবিয়ান নেই। এ পর্যায়ে হানিয়া চোখ খোলে। একটু আগেই শুয়েছিল তারা। ভালো মতো চোখ কচলে ঘুমটা ভালো মতো ছাড়িয়ে তারপর ওয়াশরুমের দিকে তাকায়। না, ওয়াশরুমের দরজাও বন্ধ। তাহলে গেল কই লোকটা? হানিয়া বেড ছেড়ে উঠে দাঁড়ায়। চিন্তিত মুখে চপল পায়ে হেঁটে বেলকনিতে উপস্থিত হয়। হ্যাঁ, সেখানেই দাঁড়িয়ে আছে জাবিয়ান। হানিয়া একটা লম্বা শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। হানিয়া জাবিয়ানের কাঁধে হাত রাখলে জাবিয়ান চমকে তার দিকে তাকায়। এই সময় সে হানিয়াকে আশা করেনি। থতমত খেয়ে বলে ওঠে, উঠে আসলে যে? ঘুমাওনি তুমি? ঘুমিয়েছিলাম তো, কিন্তু এই ফাঁকে আপনি এখানে এসে পড়লেন। একা একা দাঁড়িয়ে আবারও আজগুবি চিন্তা ভাবনা করছেন, তাই না? এবার বুকে শুধু ব্যথা উঠুক। আমি বাপের বাড়ি যদি না গিয়েছি, তাহলে হানিয়া মির্জা না আমার নাম। খানিকটা রাগ ও প্রিয়জনকে হারানোর ভয় নিয়েই কথাগুলো বলে হানিয়া। জাবিয়ান তার কথা শুনে হেসে দেয়। বিয়ের এতগুলো বছর কয়েক হাজার বার এই হুমকি শুনে এসেছে সে। হানিয়া বলে তো ঠিকই, কিন্তু কথাটা বাস্তবায়ন করতে পারে না। হ্যাঁ, রাগ করে থাকে একবেলা, কিন্তু জাবিয়ান একটু ভালোবাসা দিয়ে বুকে আগলে নিলেই তার সব রাগ গলে যায়। বড় বড় মতো এবারও সেই পন্থা অবলম্বন করে জাবিয়ান। হাত বাড়িয়ে প্রিয়তমাকে নিজের বাহু বন্ধনে আগলে নেয়। হানিয়া একটু রাগ দেখে নিজেকে ছাড়াতে চাইলেও জাবিয়ান হানিয়াকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। একসময় হানিয়া শান্ত হয়ে যায়। জাবিয়ান হানিয়ার চুলে হাত বুলে দিতে দিতে বলে, ওসব না, অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছেন শুনি? মেহেরিমার কথা ভাবছিলাম। মিসেস চৌধুরী আর জাহানের কথা দ্বারা যা বুঝলাম, মেহেরিমা মেয়েটা একটু বেশি সহজ সরল ও ভীতু স্বভাবের, যার কারণে রাহাত যা বুঝিয়েছে তাই বুঝে চুপচাপ নিজের জায়গা ছেড়ে দিয়েছে। হানিয়া জাবিয়ানের বুকে মাথা রেখে তার কথা শুনছে। জাবিয়ান আবার বলা শুরু করে, আমি ভাবছি এমন একটা ভীতু মেয়ের পক্ষে একা অন্য একটা শহরে গিয়ে সার্ভাইভ করা বেশ কঠিন ও জটিল বিষয়, যদি না তাকে কেউ পেছন থেকে সাহায্য করে। মানে বুঝাতে চাইছেন আপনি? আমি বোঝাতে চাচ্ছি, মেহেরিমার গায়েব হওয়ার পেছনে হয়তো রাহাতের হাত রয়েছে। যদিও আমি শিওর না, কিন্তু সেদিনের পর থেকে আমার মনে বারবার কথাটা আসছে। আর রাহাতের মেয়ের প্রতি এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে সে যা কিছু করতে পারে তার মেয়ের খুশির জন্য। আর মেহেরিমা যে এই শহরে নেই, সেটা বা বুঝলেন কিভাবে? এই কয়েকদিনে আমি আমার সব সোর্সদের কাজে লাগিয়ে দিয়েছি। তাদের এক প্রকার না খাওয়া হারাম করে দিয়েছি মেয়েটাকে খুঁজে বের করার জন্য, যেমনটা তুমি হারিয়ে যাওয়ার পর করেছিলাম। সে যদি এই শহরে থাকতো তাহলে এতদিনে ধরা পড়ে যেত। হানিয়া জাবিয়ানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। ভালো করে ভেবে দেখলো আপাতত দৃষ্টিতে জাবিয়ানের কথাগুলোই তার সঠিক মনে হয়। হানিয়া জাবিয়ানের বুকে মাথা রেখে তার দিকে তাকিয়ে বলে, হায়ার পাপা, আমি একটা জিনিস চাই আপনার থেকে। জাবিয়ান হানিয়ার এমন আবদারের কথা একটু অবাকই হয়। মেয়েটা কখনোই কোনো কিছু মুখ ফুটে তার কাছে চায়নি আজ পর্যন্ত। চাওয়ার প্রয়োজনও পড়েনি। হানিয়া কিছু চাওয়ার আগেই জাবিয়ান তার প্রয়োজনীয়তা বুঝতে পেরে হানিয়া বলার আগে তার সামনে হাজির করত। জাবিয়ান খুশি মনেই বলে, কি চাও হানি? তোমার জন্য এই জার্ডিয়ানের জানো হাজির। আমি আমার নেতিয়ে পড়া ছেলেটার হাসি মুখ, খুশি মুখ ফিরে পেতে চাই। আমার ছেলে যেটায় ভালো থাকে সেই কারণটিকে তার জীবনে ফিরিয়ে দিতে চাই। একটা ভরা সংসার চাই, ছেলে আর ছেলের বউদের নিয়ে। আপনি প্লিজ কিছু একটা করেন হায়ার পাপা। আমার ছেলের এমন বিষণ্ণতায় ঘেরা মুখ আমি দেখতে পাচ্ছি না। আমার হাসি খুশি প্রাণবন্ত ছেলেটাকে আমায় ফিরিয়ে দেন। হানিয়া ছলছল চোখে জাবিয়ানের দিকে তাকিয়ে আছে। জাবিয়ান তার মুখ নামিয়ে হানিয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে, তুমি কিছু চাইলে আর আমি দেইনি এমনটা কখনো হয়েছে? খুব তাড়াতাড়ি তোমার এই ইচ্ছেটাও পূরণ করব ইনশাল্লাহ। একটু সময় দাও জাস্ট আমায়। হানিয়া তার উত্তর পেয়ে যায়। সে প্রশান্ত মনে জাবিয়ানের বুকের সাথে নিজেকে লেপ্টে রাখে। রাত বাড়তে থাকা জাবিয়ান হানিয়াকে নিয়ে রুমে চলে আসে। প্রথমে নিজে শুয়ে হানিয়াকে নিজের বুকে নিয়ে আসে। চাপা উৎকণ্ঠ আর অস্থিরতা নিয়ে চোখ বন্ধ করে। সে যতক্ষণ না পর্যন্ত হানিয়ার ইচ্ছে পূর্ণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না। মুখোমুখি বসে আছে দুজন পুরুষ। একজনের চোখে প্রচন্ড ক্রোধ,
তো আরেকজনের চোখে অনুতাপ, ভয় আর অস্বস্তি। পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে বসে রাহাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাভিয়ান। বয়স বাড়লেও অ্যাটিটিউড আগের দেখে এক বিন্দু পরিমাণ কমেনি। জাভিয়ানকে এমন শিকারী চোখে তাকিয়ে থাকতে দেখে রাহাত আমতা আমতা করে জিজ্ঞেস করে, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এ সাত সকালে? জাভিয়ান চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলে, তোমার সাথে পীড়িতের আলাপ করতে আসিনি, যা বলার সোজা সাপটাই বলছি। মেহেরিমা কোথায়? জাভিয়ানের ছোট একটা প্রশ্নে রাহাত ভীষণ চমকে যায়। চমকানো ভাবটা তার মুখে ফুটে উঠেছে। জাভিয়ান তার আচরণ খুবই সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে দেখছে। রাহাতের চমকে যাওয়ায় যেন জাভিয়ানকে আরো একবার জিতিয়ে দিল। প্রশ্নটা করার আগে পর্যন্ত জাভিয়ান শিওর ছিল না বিষয়টা নিয়ে, কিন্তু রাহাতের এমন রিয়াকশন দেখে সে শতভাগ নিশ্চিত হয়ে যায় রাহাতই মেহেরিমাকে গায়েব করেছে। রাহাত জাভিয়ানের দিকে তাকায়, দেখতে পায় জাভিয়ানের ঠোঁটে ঝুলে আছে এক অদ্ভুত ধরনের হাসি। হাসিটা যেন তাকে বলছে, আরো একবার হারিয়ে দিতে চলেছি তোমায় রাহাত। না না, এটা হতে পারে না। সারা জীবন হারতে হারতে এই পর্যন্ত এসে আজ একটা জেতাবাজি কিছুতেই হারতে পারি না। কথাগুলো আমার না রাহাত চৌধুরী। রাহাত নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে যাতে জাভিয়ানের কাছে সে ধরা না পড়ে যায়, কিন্তু বোকা রাহাত বুঝতে পারল না সে অলরেডি ধরা পড়ে গিয়েছে। রাত নিজের অস্থিরতা নিজের মধ্যে চেপে রেখে বলে, আমি কি করে জানবো মেহেরিমা কথাই? কী সব আজেবাজে কথা বলছো? হ্যাঁ, আমি মানছি আমি মেহেরিমাকে প্রভোগ করেছি জাহানের লাইফ থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু এর ব্যতীত আর কোনো কিছুই আমি করিনি। হঠাৎ জাভিয়ান উচ্চস্বরে হেসে ওঠে। রাহাত আরো ঘাবড়ে যায় তার এমন হাসিতে। বেশ কিছুক্ষণ হেসে জাভিয়ান তারপর থামে। ক্ষণিকের মধ্যে চোখ মুখ ইস্পাত কঠিন শক্ত করে বলে, বলদ মনে হয় আমাকে তোমার, তাই না? তুমি বললে আর আমি বিশ্বাস করে ফেললাম যে তুমি একটা বাচ্চা মেয়ের মাথা এমন ডিস্ট্রি ভাবে ওয়াশ করতে পারো। সে আর কি কি করতে পারে আমার বলা লাগবে না আশা করি। রাহাত জাভিয়ানের কথা আর মুখভঙ্গি দেখে ভয় পেয়ে যায়। মনে মনে বলে, অতীতে জাভিয়ানের রেকর্ড ভালো না সেটা তার জানা। রাহাত নিজেকে সত্য প্রমাণ করার জন্য রাগী গলায় বলে, শোনো, আমি যা করেছি সব আমার মেয়ের জন্য করেছি। না জাহানের সাথে আমার কোনো শত্রুতা আছে, আর নাই বা ওই এতিম মেয়েটার সাথে। আর বাজে কথা না বলে তুমি এখন আসতে পারো, আমার অফিসে যেতে লেট হচ্ছে। কথাটা বলে রাহাত নিজের অফিস ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে চলে যেতে নেয়, কিন্তু জাভিয়ানের কথায় তার পা থমকে যায়। জাভিয়ান সেভাবে বসে থেকেই বলে, মনে করো তুমি গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছ, মাঝপথে তোমার কাছে একটা ফোন আসলো। ফোনটা রিসিভ করে তুমি শুনতে পেলে তোমার বাপ দাদার এত কষ্টের তৈরি ব্যবসা কেউ তার কালো থাবা বসিয়ে দিয়েছে তোমাদের 3 প্রজন্মের কষ্টের তৈরি সুচ্ছ সেই ইমারত। তাহলে তোমার কেমন লাগবে? আমার তো ভালোই, ভাবতেই ভীষণ খারাপ লাগছে। ছুট ছুট ছুট। রাহাত অবাক হয়ে জাভিয়ানের দিকে তাকায়। দেখতে পায় জাভিয়ানের ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখে ক্রোধ, প্রতিহিংসার আগুন। জাভিয়ান তার বসা থেকে উঠে এসে রাহাতের সামনে দাঁড়ায়। রাহাত তাকে বলে, কোথাকার কোন মেয়ের জন্য তুমি এমনটা করতে পারো না জাভিয়ান? আমাদের এত বছরের পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক তুমি এমনভাবে নষ্ট করে দিবে? বিশ্বাস করো, আমি করতে চাইছি না, কিন্তু তোমার মৌনতা আমায় করাবে। মেহেরিমা কোথাকার কোন মেয়ে না, সে জাহান তালুকদারের হবু বউ, তালুকদার বাড়ির বড় বউ, যাকে হারিয়ে আমার বড় সন্তান আজ ভীষণ ভেঙে পড়েছে। আর তার ভেঙে পড়া দেখে আমার বধূ কষ্ট পাচ্ছে। জানো, আমার বধূ আমার কাছে তার ছেলের হাসি খুশি মুখটা দেখতে চেয়েছে। পুত্র আর তাদের বধূদের নিয়ে একটা ভরা সংসার চেয়েছে। বউ আমার কাছে কিছু একটা চেয়েছে আর আমি তাকে তা দেব না। এটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি আর ভবিষ্যতেও কোনোদিন হবে না, ইনশাল্লাহ। রাত নিশ্চুপ হয়ে জাভিয়ানের সব কথা শুনছে। তার চোখে ক্রোধ ভেসে উঠছে আস্তে আস্তে। জাভিয়ান পুনরায় বলে, এখানে আসার আগ পর্যন্ত আমি শিওর ছিলাম না যে মেহেরিমার গায়েব হওয়ার পেছনে তোমার হাত রয়েছে। আমি জাস্ট ধারণা করেছিলাম, কিন্তু আমার প্রশ্ন করার পর তোমার চমকে যাওয়াটা আমায় আরো একবার প্রমাণিত করে দিল আমার ধারণা ভুল ছিল না। তুমি বলবে না তো? ঠিক আছে, এই জার্ডিয়ান জানে কিভাবে গর্তের সাপ বের করতে হয়, কিন্তু তোমায় একটা কথা বলে যাচ্ছি, আজ থেকে
তোমার সাথে আমাদের সকল প্রকার সম্পর্ক শেষ, সেটা পারিবারিক হোক বা ব্যবসা হোক না কেন। তোমার কোম্পানির সাথে আমার কোম্পানির বর্তমান 3টে প্রজেক্ট আমি ক্যান্সেল করলাম। এর সাথে আমি এটাও দেখব তুমি নতুন প্রজেক্ট কিভাবে পাও। প্রশ্নটা যখন প্রতিশোধ নেওয়ার, তখন জারিয়ান তালুকদার নিশ্চয়তা সকল সীমা ছাড়িয়ে যেতে পারে। আসছি, ভালো থেকো। জাবিয়ান কথাগুলো বলে আসতে নিচ্ছিল, তখনই মুনতাহা তার পেছন ডেকে বলে, ভাইয়া কিছু মুখে না দিয়েই চলে যাচ্ছেন, বোনের সাথেও বুঝি রাগ করে আছেন। কথাগুলো বলতে বলতে মুনতাহা বেগম নাস্তার ট্রিটা টেবিলের উপর রাখে। জাবিয়ান তার কথা শুনে পেছন ফিরে বলে, বোনদের সাথে ভাইয়েরা কোনোদিন রাগ করে থাকতে পারে না। তাহলে কিছু অন্তত মুখে দিয়ে যান, এভাবে খালি মুখে গেলে আমার ভীষণ খারাপ লাগবে। জাবিয়ান মুনতাহার মন রাখার জন্য এক পিস আপেলে মুখ দেয়। নিশুতি রাত, নিস্তব্ধতার গভীরে হারিয়ে যাওয়া এক আবেশময় মুহূর্ত। আবছা আলোয় মোড়ানো ঘরটি যেন নীরব কোনো কবিতা, যেখানে দুটি ভালোবাসার পাখি শুয়ে আছে নিঃশব্দে, একে অপরে গভীর আগলে এমনভাবে লেপ্টে রয়েছে তারা যেন এই ছোঁয়া না থাকলে মুছে যাবে অস্তিত্ব, হারিয়ে যাবে কোনো অচেনা শূন্যতায়। তাদের বুকের গভীরে জমে থাকা ভয় হারিয়ে ফেলায়, আবার একা হয়ে যাওয়ার। কারণ এই মানুষটিকে পেতে হয়েছে অনেক তীব্র ঝড় ব্যথার অপেক্ষার ভিতর দিয়ে হেঁটে। তাই তো আজ ভালোবাসার এই মুহূর্ত তারা ধরে রেখেছে এক অপরকে এমনভাবে যেন বিচ্ছেদের নির্মম যন্ত্রণা আর কখনো না আসে। হায়া সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছে মেহরিমার কথা। আহসানের হেলথ নিয়ে এতটা বিজি হয়ে গিয়েছিল, সে বিয়ের ওদিকেই কোনো খোঁজ খবরই জানতো না। তার মা অবশ্য একবার বলেছিল তার ভাইয়ের বিয়ে তাদের ভালোবাসার মানুষদের সাথেই হচ্ছে, কিন্তু নামটা শুনেও খেয়াল করেনি। সে যদি খেয়াল করতো তাহলে আজ আর বড়দা ভাইয়ের এতটা কষ্ট সহ্য করতে হতো না। ভালোবাসার বিচ্ছেদের কষ্ট কতটা নির্মম হয় সে তো জানেই। সে একই যন্ত্রণার মধ্যে দিয়ে তার ভাই যাচ্ছে, বিষয়টি তাকেও পীড়া দিচ্ছে, তার ব্রেনের সাথে হাতও চালিয়ে যাচ্ছে। বুকের উপর শুয়ে থাকা ব্যক্তিগত পুরুষটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। হুট করে লোকটার মাথায় আবার ব্যথা শুরু হলে আহসানের থেকে হায়ায় বেশি অস্থির ও ভয় পেয়ে যায়। আহসান তার এমন অস্থিরতা দেখে হায়ার বুকে শুয়ে তাকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। হাত বুলিয়ে দেওয়ার একসময় আহসান আরামে ঘুমিয়ে পড়লেও হায়া এখনও জেগে আছে। বিভিন্ন কারণে সে ইদানিং রাতে ঘুমোতে পারছে না। আহসান একটু নড়ে চড়ে উঠায়, হায়া তার হাত চালানো থামিয়ে দেয়। নড়তে চড়তে একসময় আহসানের ঘুম ছেড়ে যায়। সে মাথা উঠিয়ে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া তার দিকে তাকিয়ে আছে। আহসান তার বুকে থুতনি ঠেকিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলে, ঘুমনি যান। কথাটা যেন হায়ার বুকে গিয়ে লাগে। ভালোবাসার পুরুষটির এমন নেশা ধরনের কণ্ঠে হায়ার ঘোর লেগে যায়। হায়া কাঁপা কাঁপা গলায় বলে, না, আসছিল না ঘুম। হায়ার এমন ছাড়া ছাড়া গলা শুনে আহসানের কপালে ভাঁজ পড়ে। মেয়েটা তোতলাচ্ছে কেন? আহসান বলে, আমি বুকে শুয়ে আছি বলে সমস্যা হচ্ছে, উঠে যাব। আহসানের কথা শুনে হায়ার সব ঘোরটা টায় টায় ফিস হয়ে যায়। সে তরাক করে আহসানকে জাপটে ধরে ধমক দিয়ে বলে, বলেছি আমি আমার সমস্যা হচ্ছে, বেশি বুঝেন কেন, সবসময় ঘুমান চুপচাপ। কথাটা বলে আহসানের মাথা চেপে ধরে নিজের বুকে, তারপর আবারও হাত বুলিয়ে দিতে থাকে। আহসান হায়ার কথা শুনে নিঃশব্দে হেসে দেয়। তারপর মুখটা আস্তে আস্তে উপরে এনে তার গলায় মুখ গুজে দেয়। কোনো কথাবার্তা ছাড়াই ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে হায়ার গলদেশ, কাঁধ ও বুকের কাছের কিছুটা অংশ। আহসানের এমন কাণ্ডে হায়ার চলতে থাকা হাতটা থেমে যায়। সারা শরীরে এক আলাদা ধরনের শিহরণ বয়ে যায়। সে এক হাত দিয়ে আহসানের কাঁধ খামচে ধরে আরেক হাত দিয়ে বেডশিট। আহসান কিছু সময়ের জন্য তার অসুস্থতার কথা ভুলেই গিয়েছে। হায়া ঘন ঘন হয়ে আসা নিঃশ্বাস তার কাঁধে পড়ছে। তার স্পর্শ আরো গভীর হতে শুরু করে, সেই সাথে খানিকটা পীড়াদায়কও। আহসান তার কাজ করতে করতে এক হাত দিয়ে হায়ার লেডিস শার্টের বাটন খুলতে শুরু করে। দুটো বাটন খুলতে হায়া ঠাস করে চোখ তুলে মেলে তাকায়। সে আহসানের স্পর্শে এতটাই ডুবে গিয়েছিল যে তার অসুস্থতার কথাটা মাথা থেকে কয়েক সেকেন্ডের জন্য বের হয়ে গিয়েছিল। কিন্তু আহসান যখন তার শার্টের বাটন খোলা শুরু করে তখন সে বুঝতে পারে আহসান কী চাইছে। হায়া বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তেমন একটা সফল হয় না। আহসান আরেকটা বাটন খোলার আগে হায়া তার হাত ধরে ফেলে, কাঁপা কাঁপা গলায় বলে, আপনি অসুস্থ আসিয়ান, এখন না প্লিজ। এখনই যান প্লিজ। কথাটা বলে আহসান হায়ার কাঁধ থেকে মুখ তুলে নিজের অধর এক করে দেয়। উম্মাদের মতো শুয়ে নিতে থাকে হায়ার ওষ্ঠা সুধা, সেই সাথে তার অবাধ্য হাতের স্পর্শ তো রয়েছে। আহসানের এমন উন্মাদনে সাড়া না দিয়ে পারে না হায়া। সে আশিয়ানের জন্মদিনের রাত্রে তার কাছাকাছি এসেছিল,
তারপর তো আশারের অ্যাক্সিডেন্ট, বিয়ের ঝামেলা, সব মিলে বেহাল অবস্থা ছিল তাদের। আজ এতগুলো দিন পর আবার একটু কাছে আসার, ভালোবাসার সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইছে মাকেও। তারা দুজন যখন একে অপরে ভালোবাসার ছোঁয়া দিয়ে রাঙিয়ে দিতে ব্যস্ত, তখন হায়ার অসভ্য ফোনটা কর্কশ সুরে বেজে ওঠে। প্রথমে তারা পাত্তা না দিলেও 3বারের বেলা হায়া নিজেও একটু বিচলিত হয়ে পড়ে। সে বহু বহু করে নিজের অধর মুক্ত করে আশেনের থেকে, তারপর বালিশের পাশ হাতড়ে ফোনটা বের করে। হায়া ফোনের দিকে তাকিয়ে দেখে আদিবা ফোন দিয়েছে। এত রাতে ফোন করলো কেন? ওই বাড়িতে কারো কিছু হয়নি তো আবার? বর্দা ভাই নিজের কোনো ক্ষতি করে দেয়নি তো আবার? প্রশ্নগুলো মনে হতেই এক অজানা ভীতি তাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে। আশান তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলে হায়া তার মাথায় পিছে হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে করতে বলে, আপনি একটু শান্ত হন। ওই বাড়ি থেকে ফোন দিয়েছে, এত রাতে ফোন দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি একটু কলটা রিসিভ করি প্লিজ। আশিয়ান হায়ার কথা শুনে তার কাঁধে মুখ গুজে শান্ত করার চেষ্টা চালায়। হায়া ফোনটা রিসিভ করে কানে ধরে। ফোনটা রিসিভ হতেই অপর পাশ থেকে আদিবা হুড়মুড়িয়ে বলা শুরু করে, হায়া, জাইন ভাইয়া বিয়ে করে ফিরেছে। জাহান বিয়ে করে ফিরেছে? কাকে? মেহরিমা গায়েব আর জাহান বিয়ে করে ফেললো? তাহলে মেহরিমার কি হবে? প্রশ্নগুলো হায়ার মাথায় ঝড় তুলতে শুরু করে। হায়া বেশ খানিকটা জোরেই বলে, বর্দা ভাই বিয়ে করে ফিরেছে? কাকে, কখন, কেন? বর্দা ভাই বিয়ে করে ফেললো, মেহুর কি হবে? সবগুলো প্রশ্ন এক নিঃশ্বাসে করে, তারপর শ্বাস ফেলে। অন্যদিকে আসেন হায়ার কথা শুনে বড় বড় চোখ করে তার দিকে তাকায়। জাহান মেহরিমার জন্য কতটা পাগল আর কতটা পাগলামি করতে পারে সেটা এও দেখেছে। তাহলে আজ হঠাৎ কাকে বিয়ে করে ফেললো? আদিবা হায়ার পরপর প্রশ্ন শুনে একটু বিরক্ত হয় বটে। মেয়েটা বড্ড অধৈর্য। সে হায়াকে বলে, আমাকে বলতে তো দিবি পুরো কথা। আচ্ছা বলো। আশিয়ান হায়াকে ইশারা বলে ফোনটা লাউড স্পিকারে দিতে। হায়া তাই করে। তারা দুজন শুনতে পায় আদিবা বলছে, আজ বাবাই কোথা থেকে জানি খবর পেয়েছে মেহু চট্টগ্রাম আছে। এই কথাটা জায়ান ভাইয়াকে বলতেই সে রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। জাহিনও গিয়েছিল, একটু আগে এসেছে। তখন জাহিন বলল ভাইয়া আর মেহু নাকি চট্টগ্রামে বিয়ে করে ফেলেছে। আদিবার কথা শুনে হায়া আর আশান স্বস্তির নিঃশ্বাস ফেলে। হায়া বলে, যাক আলহামদুলিল্লাহ, দুই পাগল অবশেষে এক সুতোয় বাঁধা পড়লো। কিন্তু ভাইয়া তো ঠিক নেই। হায়া এসেছে পর থেকে দেখছি মেহুর সাথে রাগারাগি করছে। মেহুকে কাঁদতে দেখে একবার মারতেও গিয়েছে। ভাইয়ার এমন রূপ দেখে মেহু ভয় পেয়ে আরো কাঁদছে। বাবাই তাকে ধমকে থামকে কোনো মতে বসিয়ে রেখেছে, কিন্তু তাও ভাইয়া একটু পর পর ফুঁসে উঠছে। কথাটা শুনে হায়ার চোখ বড় বড় হয়ে যায়। তার ভাই মেহরিমাকে মারতে গিয়েছে? অবিশ্বাস্য বিষয় তার কাছে। কি বলিস? ভাইয়া এমন করছে কেন? মেহরিমা একটা ভুল করেছে বুঝলাম, কিন্তু ভাইয়া তো জানে মেহরিমা কেমন। তাহলে এই বিষয় নিয়ে এখন রাগারাগি করে লাভ আছে কোনো? উল্টো সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে না? ভাইয়া হয়তো মেনে নিতে পারছে না মেহু ওনাকে ছেড়ে গিয়েছে, আর তার দিকটাও তো ভেবে দেখতে হবে। সে তো মেহুরিমাকে কম ভালোবাসেনি। মেহুরিমা এমন অন্যের কাছে ভাইয়াকে ছেড়ে দেওয়ায় সে ভীষণ কষ্ট পেয়েছে। সেটার চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে। আচ্ছা তুই আম্মুর কাছে। আদিবা ফোনটা হানিয়াকে দেয়। হায়া তার মাকে বলে, আম্মু, বর্দা ভাই নাকি রাগারাগি করছে। হ্যাঁ রে মা, ছেলেটা এতদিনের রাগ আজ যেন জলেমুখী হয়ে বের হচ্ছে। মেয়েটা জাহানের এমন আচরণ দেখে আরো কাঁদছে। শোনো, তুমি আজ মেহুকে তোমার সাথেই রাখো, আর পাপাকে ভাইয়ের সাথে পাঠিয়ে দাও। এই দুজনকে তোমরা দুজন বোঝাও তো, তারা কি কি ভুল করেছে আর করছে। বর্দা ভাই পাপার সাথে পাপার কথা নিশ্চয়ই শুনবে। আর আমি কাল সকালে আসছি। আচ্ছা রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হানিয়া ফোনটা কেটে দেয়। এতক্ষণ চুপ করে আসেন সব কথা শুনছিল। হায়া ফোনটা বালিশের পাশে রেখে আশেনের দিকে তাকালে দেখতে পায় আশেনও তার দিকে তাকিয়ে আছে। হায়া মাথাটা বালিশ থেকে উঠে আশেনের কপালে টুপ করে একটা চুমু দিয়ে আবারও শুয়ে পড়ে। তার মনটা খুশি খুশি, তাই আদর দিল একটু। হায়া প্রফুল্ল চিত্তে বলে, আসিয়ান, আমি না ভীষণ খুশি। অবশেষে ভাইয়া আর মিহু এক হলো। বইয়ের খুশি দেখে আসেন আরো দ্বিগুণ খুশি হয়ে যায়। সে হাসি হাসি মুখে দিয়ে বলে, আমিও খুশি। তা তোমার ভাইয়ের বিয়ে হলো, আমায় মিষ্টি মুখ করলে না? হায়া আশেনের কথা শুনে বলে, নিচের থেকে আনা লাগবে না, তোমার কাছে যেটা আছে সেটাই দাও। হায়া তার কথা না বুঝতে পেরে অবুঝের মতো বলে। আসিয়ান হায়ার চোখ নিজের আঙুল দ্বারা স্লাইড করতে করতে বলে, এর চেয়ে সুস্বাদু মিষ্টি আমার কাছে আর দুটো নেই জান, একদম ইয়াম্মি ইয়াম্মি। কথাটা বলে সে আবারও হায়ার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয় ও তাদের অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে থাকে।
একে অপরকে রাঙিয়ে দিতে থাকে নিজেদের ভালোবাসার রঙে। গুনগুনি কান্নার আওয়াজে জাহানের রাগটা চিরচিরে বাড়তে থাকে। ঢাকায় আসার পুরোটা রাস্তা এমন গুনগুন আওয়াজ শুনতে শুনতে এসেছে। কয়েকবার ধমক দিয়ে কোনো লাভ হয়নি। জাহান রাগ দমন করতে না পেরে বিকট আওয়াজে আবারও ধমককে উঠে বলে, এই তুই চুপ করবি নাকি কানের নিচে একটা দেওয়া লাগবে? এই হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।